নির্মিতি প্রবন্ধ রচনার কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 63। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য ভালোবাসা বিশ্বে মহান হল রক্তদানের পূর্ণ প্রভাতে সমবেত হই চলো। ইতিহাসের পৃষ্ঠায় শাশ্বত হয়ে আছে এবং বিশ্ব মানবের হৃদয়তন্ত্রীতে বেদনার সুর তোলে এমন একটি দিন 21শে ফেব্রুয়ারি। এই দিনটি বর্তমান পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে চিহ্নিত। এই দিনটির তাৎপর্য বাঙালি জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এই জন্য এই পবিত্র সকাল বিশ্বের সমস্ত ভাষাপ্রেমী মানুষের কাছে ত্যাগের, শপথের, আত্মবিশ্বাসের, প্রতিরোধের এবং প্রতিবাদের। মাতৃভাষাকে মানুষ যে কতটা ভালোবাসে, শ্রদ্ধা জানায় এবং ত্যাগের মহান দিন হিসেবে গ্রহণ করে তা বলার অপেক্ষা রাখে না। জন্মভূমি জননীর পাশে মার কাছে শেখা ভাষাও পরম রমণীয়, বরেণ্য এবং গভীর শ্রদ্ধার। তার প্রতি আস্থা জ্ঞাপন করে মানুষ অন্তরের ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে প্রদান করে। দ্বিখণ্ডিত স্বাধীনতার সূত্রে ভারত ভূখণ্ডটি দুভাগ হলো আর পাকিস্তান রাষ্ট্রের পত্তন হলো। অপরিণামদর্শী মানুষের জন্য পাকিস্তান দুখণ্ডে মানচিত্রে চিহ্নিত হলো। বাংলার সঙ্গে ভাষা, সংস্কৃতি, জীবনচর্চার দিকে অনেক কাছাকাছি হলেও আজকের বাংলাদেশ হয়েছিল পূর্ব পাকিস্তান। আয়তনের দিক থেকে পশ্চিম পাকিস্তান বড় হলেও পূর্ব পাকিস্তানের লোকসংখ্যা অনেক বেশি। সে সময়ে বুদ্ধিজীবী মানুষ বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মত দেন এবং মুসলিম লীগের পক্ষে 1946 সালে ঘোষণা করা হয় বাংলা হবে রাষ্ট্রভাষা। কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষকে খুশি করার অভিপ্রায়ে তাদের মাতৃভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়া হয়। পাকিস্তানের উর্দু ভাষার প্রতি যারা আস্থা জ্ঞাপন করেছিলেন তাদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র, যুবক, সাধারণ মানুষ প্রতিবাদী সোচ্চার হন। এই পরিষদ দাবি করে উর্দুর সঙ্গে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। 1950 সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী ঘোষণা করেন উর্দুই হবে জাতীয় ভাষা। এই ঘোষণার বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদের ঢেউ এবং আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি। তীব্র প্রতিবাদে সামিল হলেন শিক্ষক, ছাত্র, যুবক, সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন হয়। নিষ্ঠুর সরকার এবং হীনতার শাসকরা প্রতিবাদ সভা না করার জন্য ফতোয়া জারি করে। এই ফতোয়ার বিরুদ্ধে বিরাট মিছিল বের হলে শান্তিপূর্ণ মিছিলে শাসকের পুলিশ নির্বিচারে গুলি করলে বরকত সালাম, সফিউর রহমান, আব্দুল জব্বার রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন। 100-রও বেশি আহত হন। এই নিষ্ঠুরতা জালিয়ানওয়ালাবাগের হত্যা লীলাকেও অতিক্রম করে। বাংলার আকাশ বাতাস জুড়ে তখন কান্নার আরতি এবং বিষণ্ণতার হাহাকার। সে সময় যে বিভৎস ঘটনা ঘটল তাতে বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে প্রাণ দিলেন যারা, তাদের আত্মত্যাগ স্মরণীয় করার অভিপ্রায়ে বাঙালিরা এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে গণ্য করতে থাকেন। রবীন্দ্রনাথ বলেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। রামনিধি গুপ্ত বলেছেন, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। রক্তে রঞ্জিত 21শে ফেব্রুয়ারি মানুষ ভুলতে পারেনি। সে সময় থেকে প্রতিবাদ সঞ্চারিত হওয়ার ফলে 1956 সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা ভাষা। মাতৃভাষাকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে যারা প্রাণ দিলেন তাদের প্রাণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে UNESCO এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য করার পরামর্শ দেওয়া হয়। বিশ্বের যে দেশে বাঙালি বাস করেন কেবল তারাই নয়, পৃথিবীর সমস্ত ভাষাপ্রেমী মানুষ নিজ নিজ ভাষার প্রতি গভীর শ্রদ্ধায় এই দিনটিকে স্মরণ করেন। বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত যে বাংলা ভাষা তার শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে এবং বিশ্বের উন্নত ভাষাসমূহের মধ্যে সক্রিয়তা অর্জন করেছে।
21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মর্যাদা দেওয়া হয়েছে তা যেন সর্বাংশে রক্ষিত হয়। এ ব্যাপারে বাংলার ভাষার মানুষ হিসেবে সর্বাগ্রে স্মরণে রাখতে হবে এবং এই ভাষার সম্মান রক্ষার জন্য তৎপর হতে হবে। পৃষ্ঠা 64। পৃথিবীর যে দেশে বাঙালির বাস তারা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বাংলা ভাষাকে অধিক পরিমাণে ব্যবহার করাই নয়, সমস্ত ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, বিভিন্ন ভাষা শেখার তৎপরতা একান্ত আবশ্যক। বাংলা ভাষার প্রতি ভালোবাসা জানাতে হবে এবং তার বিকাশ ও বিস্তারে সচেতন হতে হবে। বাংলা ভাষা আজও উপেক্ষিত, কিন্তু সরকারি কাজে এ ভাষা ব্যবহার ব্যাপকতা পেলে ভাষার গুরুত্ব বৃদ্ধি পাবে। এছাড়া মাতৃভাষা দিবস সাড়ম্বরে পালনের মাধ্যমে অমর শহীদদের প্রতি বিনম্র প্রণাম জানানোর মধ্য দিয়ে মাতৃভাষা দিবস পালন সম্পূর্ণ হবে। কবি অতুল প্রসাদ সেন যথার্থ বলেছেন, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে। সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা। বই পড়ার আনন্দটা যাচ্ছি মোরা ভুলে, জানি না কোন দেশের তরি বাঁধব কোন কুলে। মানুষ বিশ্বকে মন দিয়ে ছোঁয় না, বই দিয়ে ছোঁয়। রবীন্দ্রনাথের মহৎ বাণী চিরন্তন সত্যের দিশারি। সভ্যতার বিকাশের সঙ্গে যুক্ত হয়ে আছে শিক্ষা, এবং শিক্ষা তার নব নব পথে অবিরাম যাত্রা করেছে। দেশ ও জাতির জীবনের সঙ্গে একান্তভাবে যুক্ত হয়ে থাকে শিক্ষা। প্রযুক্তি, সাহিত্য ও অন্যান্য প্রকরণ। বাইরের জগৎ মানব চিত্তে প্রবেশ করে আর একটা বিশ্ব হয়ে ওঠে। সাহিত্যের ভাব হলো সাহিত্য, যার সঙ্গে বিশ্বের সমস্ত কিছু নিবিড় সম্পর্ক। সাহিত্যের মধ্য দিয়ে মানুষ সবকিছুকে হৃদয় বৃত্তির রসে সংযুক্ত করে বাইরের জগৎকে একাত্ম করে নেয়, যার মধ্যে সাহিত্য সম্পূর্ণতা পায়। সাহিত্যের মধ্য দিয়ে মানুষ কেবল আপনাকে দেখে না বা চেনে না, সে বিশ্বকে নিকটভাবে চিনতে বা জানতে শেখে। এর মধ্যে দিয়ে সাহিত্য বিশিষ্টতা পায় এবং চিত্ত মাঝে এক আনন্দময় আবহ তৈরি করে। চিত্তের গভীরে জেগে থাকা বিষয়কে অন্যের কাছে রমণীয় এবং গ্রহণযোগ্য করার জন্য সাহিত্য বিশেষ ভূমিকা পালন করে। মানুষের ভালো লাগা, মন্দ লাগা, ভয়, বিস্ময়, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রাপ্তি অপ্রাপ্তি যুক্ত হয়ে থাকা জীবন, সমাজ এবং হৃদয় বৃত্তির বিচিত্র রসে জারিত করে তাকে প্রকাশ করা সাহিত্যের কাজ। সাহিত্য তার কাজে সম্পর্কে সচেতন থেকে চিত্ত সুখের কাজ করে যায় এবং সে কখনো সত্য থেকে বিচ্যুত হয় না। তার কাছে যা মানুষের পক্ষে সহায়ক, আনন্দের সম্পর্কে মানবিকতার তাকেই সে গ্রহণ করে। পুরাতন এবং নতুনের সমন্বয় সাধন অপরূপ মনের জগৎকে রূপ দিয়ে আবার বাইরে প্রকাশ করতে না পারলে সাহিত্য তার স্থান থেকে বিচ্যুত হয়। বিশ্বের সমস্ত কালের সমস্ত দেশের সাহিত্য সম্পদ হয়েছে তার ব্যবহারের মধ্য দিয়ে। একটি দেশ এবং জাতির জীবনের সার্বিক পরিচয় পেতে মানুষকে সাহিত্য এবং সংস্কৃতির দ্বারস্থ হতে হবে। সাহিত্য একটা সময়ে সাক্ষ্য দেয় এবং একই সঙ্গে জাতির জীবনকে ত্বরান্বিত করে। হৃদয়ের সমস্ত বন্ধন উন্মুক্ত করে সাহিত্য মানুষের পরম সঙ্গী হয়ে ওঠে এবং এইখানেই তার শ্রেষ্ঠত্ব স্বীকৃতি পায়। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ নতুন কিছু জানার অভিপ্রায়ে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছে এবং এই অভিজ্ঞতার সূত্রে শুরু হয়েছে শিক্ষা। বিশ্বের উন্নত দেশগুলো শিক্ষার প্রতি আগ্রহী হওয়ার মধ্য দিয়ে যুগ জীবন, ব্যক্তি জীবন এবং সমকালের কথা লিখে রাখার প্রয়োজন অনুভব করায় সাহিত্যের সূত্রপাত। প্রাচীন গ্রিস, মিশর যেমন ভূমিকা পালন করেছে, তেমনি প্রাচীন ভারতবর্ষ তার কথা বলার সুযোগ পেল
সংস্কৃত ভাষার দাক্ষিণ্যে। পৃষ্ঠা 65। প্রাচীন রাজা তথা শাসকরা কবি এবং পণ্ডিতদের ভীষণ শ্রদ্ধা এবং সম্মান জানাতেন। কবি নাট্যকাররা রাজার স্তুতির মধ্য দিয়ে সমাজ এবং জীবন কথার প্রতি অনুরক্ত হয়ে সাহিত্য চর্চার গুরুত্ব উপলব্ধি করেন। ধীরে ধীরে ভারতীয় সাহিত্য সমৃদ্ধ হয়েছে শাসকদের অনুগ্রহে বা পৃষ্ঠপোষকতায়। সাহিত্য কোনো কিছুকে ত্যাগ করেনি, বরং সব কিছুকে চিত্তের সামগ্রী করে আনন্দ অন্বেষণ করেছে। আর এখানেই তার সাফল্য। সাহিত্যের সঙ্গে সমাজের নিবিড় যোগ নিজের আনন্দে জন্যই সাহিত্য চর্চা নয়। কারো কারো মত, পাখি যেমন আনন্দের অভিব্যক্তিতে গান করে, সাহিত্য তেমন রচনাকারের আনন্দের প্রকাশ। রচনাকারকে মনে রাখতে হবে তার প্রধান উদ্দেশ্য পাঠক বর্গ। তারা কোন রচনার প্রতি আগ্রহী, কোন রচনা তার চিত্তকে মুখর করে তা বিচার বিশ্লেষণ করা সাহিত্যের বৃহৎ বিষয়। সাহিত্য রচনাকারের নিজের জন্য নয়, ধরে নিয়ে বিচার বিশ্লেষণ প্রয়োজন। প্রাচীন বাংলা ভাষার সাহিত্য পরিচয়ে যে গ্রন্থে আছে তা হল চর্যাপদ। এছাড়া মধ্যযুগের বিচিত্র সমাজ, ব্যক্তিজীবন, আদর্শ, আদর্শহীনতা, মানবিকতা, অমানবিকতা ইত্যাদির পরিচয় বহন করে সাহিত্য। আধুনিক যুগেও সাহিত্য তার আপন আর মত বলতে অভ্যস্ত। এখানে কোনো কিছুর দিকে ঘাড় ঘুরিয়ে দেখার সময় নেই। সে একা এবং বিশিষ্টতার দিকে যাত্রা করাই তার আনন্দ প্রাপ্তি। সাহিত্য মানুষের বড় প্রিয় এবং তার মধ্যে মানুষ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে প্রত্যক্ষ করে। সাহিত্য কখনো বাইরের সামগ্রী নয়, তার হৃদয়ের এবং আত্মার। সাহিত্য তার নব নব প্রেরণার মধ্য দিয়ে পাঠক চিত্তকে স্পর্শ করে এবং একই সঙ্গে পাঠক রচিত সাহিত্যকর্মে নিজেকে সম্পূর্ণভাবে আবিষ্কার করে। এখানে সাহিত্য পাঠককে একাত্ম করে নেয়। প্রবন্ধ, উপন্যাস, নাটক, কবিতা, গান, গল্প, রম্যরচনা ইত্যাদি যে কোনো বিষয়ে সাহিত্যের সম্পদ হয়ে ওঠে এবং এর মধ্যে পাঠক নিজেকে আবিষ্কার করার সুযোগ পান। এই সময় সাহিত্য পাঠক তথা মানুষের হৃদয় সামগ্রী হয়ে ওঠে। সাহিত্য কেবল জ্ঞান বা চেতনায় বাড়ায় না, সে বিনম্রকে নতুন করে চিনতে শেখায় এবং বিশ্ব মানবের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ করে দেয়। সাহিত্যের জন্য ঘরে বসে থাকলেই হবে না, বিশ্বকে হাতের মুঠোয় ধরতে চাইলে গৃহের বন্ধন তুচ্ছ করে সাহিত্যকে বৃহতের মাঝে অন্বেষণ করতেই হবে। জ্ঞানের জিনিস সাহিত্য থেকে নিজেই বাদ পড়ে। অন্যের চিত্তে সঞ্চারিত হওয়ার জন্য সে সমস্ত উপকরণ অন্যের চিত্তের কাছে সুর, রং এবং ইঙ্গিত প্রার্থনা করে। ব্যক্তির হৃদয়ের দ্বারা সৃষ্টি না হলে অন্যের হৃদয়ে প্রতিষ্ঠা পায় না, তা সাহিত্যের সম্পদ হতে পারে না। এই জন্য সাহিত্যকে সর্বাত্মক ভূমিকা পালন করে সব দেশের, সব কালের মানুষের কাছে আনন্দের উৎসার হয়ে উঠতেই হবে। এই অবস্থায় সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা অনুভূত হবে এবং সব সংকীর্ণতা দূর হয়ে বিশ্ব মানবের সঙ্গে মানুষ একাত্মতা অনুভব করবে। আত্মকথামূলক একটি বটগাছের আত্মকথা। মনের সুখে বসে আছি আকাশ পানে চেয়ে, সুখ দুঃখের কইব কথা তোমায় কাছে পেয়ে। বিস্তৃত জীবনে কত কথা না বলা থেকে যায়। বয়স বাড়ে, কিন্তু বৃদ্ধত্ব আমাকে গ্রাস করতে পারে না, কারণ আমার মানসিক দৃঢ়তা, সহনশীলতা, আত্মবিশ্বাস আমাকে সমস্ত বিরুদ্ধতার মুখোমুখি দাঁড় করিয়েছে। শরীরে, মনে, নিষ্ঠায়, কর্তব্যে অবিচল থেকে আকাশের দিকে অপলকে চেয়ে সূর্যের আলো, রস, আনন্দ ও প্রকৃতির লাবণ্য গ্রহণ করে আমি এখন বৃহৎ একটা শক্তির আধারে পরিণত হয়েছে। শাখা প্রশাখা ছড়িয়ে প্রকৃতিকে ছায়া দান করি। কত না পাখি পরম নির্ভরতায় বাসা নির্মাণ করে। বয়স যদি জানতে চাও, বলতে পারবো না, কারণ জন্মের পূর্বেই পিতৃমাতৃহীন এই নিঃসঙ্গ পৃথিবীতে একা উপস্থিত হয়েছি নানা বিরুদ্ধতা জয় করার সুতীব্র মোহ এবং আনন্দ গ্রহণ করে। উপলব্ধি করেছি কত মানুষের মতো প্রতিকূলতার মধ্য দিয়ে আমার জীবনের
চলমানতা। আমার শাখা প্রশাখায় কর্তব্য প্রাণ মানুষের প্রাণময়তার ইঙ্গিত মিলবে, এই বিশ্বাস আমাকে পৃথিবীর প্রতি বিশ্বস্ত করেছে। পৃষ্ঠা 66। বর্তমান মানুষকে দেখে বিস্মিত হই, ভাবতে থাকি প্রাচীন মানুষের সঙ্গে সাম্প্রতিক মানুষের ভীষণ পার্থক্য। একসময় রৌদ্রদগ্ধ মানুষ আমার নিচে বসে বিশ্রাম নিত। ভয়ঙ্কর মধ্যাহ্ন প্রকৃতি এবং মানুষকে বিপন্ন করে এবং আমি অবাক বিস্ময়ে প্রতীক্ষা করি এমন একটা বিষয়ের দিকে মানুষ নিজেকে আকর্ষণ করছে যার সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্ক। মাথায় জটটা নিয়ে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছি এবং নানা অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। একসময় এই গাছতলায় কত মানুষ বিশ্রাম নিত, পশুরা শুয়ে থাকতো, পাখিরা ডালে ডালে বাসা বেঁধে সকাল থেকে খেলায় মুখর হতো। অতীতের পথ ধরে আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি, ভাবতে থাকি জীবনে না পাওয়া বেদনাগুলো কিভাবে পূর্ণতা পাবে। সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তির মধ্য নিয়ে জীবনযাত্রা শৈশবে ছিল নানা বিরুদ্ধতায় মরে যাবার আশঙ্কা। এক উৎসাহী যুবক তাতুদা একদিন আমাকে মাটি কেটে বসিয়ে ঘেরা দিয়ে গ্রীষ্মে জল দিয়ে গোবর সার দিয়ে বাঁচিয়েছে, সতেজ করেছে। মানুষটা যেদিন হঠাৎ চলে গেল সেদিন আমার যে কত যন্ত্রণা হয়েছে এবং কোমর গোড়ের প্রান্তরে ছড়িয়েছিল অসহ্য যন্ত্রণা। সেদিন কাউকে জানাতে পারিনি কষ্টের কথা এবং এক অব্যক্ত হাহাকার। সে বছরে আশ্বিনের ভীষণ ঝড়ে কয়েকটা ডাল ভাঙে, পাখির বাসা নষ্ট হয়, কয়েকটি পাখি মারা যায়। আবার পুরনো অবস্থায় ফিরে আসি এবং তাতুদাকে যেখানে দাহ করা হলো সেই স্থানটিকেই ছায়াময় করে রাখি। তাতুদার ভাই তাপস একদিন আমার দিকে তাকিয়ে বলে গেল, বটগাছ, তুমি দাদাকে ভীষণ ভালোবাসতে জানি। সময়ের পথ অতিক্রম করে বয়স বাড়ে, কিন্তু কেউ আমার কথা ভাবে না। পাখিরা আশ্রয় পেয়েছে, ছায়ায় অনেকে প্রশান্তি পেয়েছে। গভীর রাতে আধার যেমন দেখি তেমন প্লাবিত জ্যোৎস্নার রাত আমাকে শিহরিত করে। নিজেকে নিবিড়ভাবে অন্বেষণ করি এবং ভাবতে থাকি মানুষের উপকারে কিভাবে যুক্ত হতে পারি। ডালপালা মেলে কত ঘটনার সাক্ষী থাকি এবং কত জীবন প্রবাহকে দেখে যাই। জীবনের প্রতি মুহূর্তের দুঃখ যন্ত্রণা অনিবার্য, কিন্তু সব হিসাবকে বহন করে বাঁচার প্রেরণা পাই এবং মানুষকে হতাশা, ক্লান্তি, ক্ষয় থেকে মুক্তির সদর্থক পরামর্শ দান করি। বর্তমান সময় ক্রমাগত যন্ত্রণাদীর্ণ অসুখ সময়ে গভীরে, কিন্তু আমি সর্বদা সুস্থ থাকতে তৎপর। মানুষ সর্বদা অর্থ, সম্মান, সামাজিক স্থিতি নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমি তা পারি না। মূল্যবান বৃক্ষ হলে এতদিনে মানুষ আমাকে কেটে নিত, কিন্তু সময়ের সাক্ষী হয়ে ঝুড়ি নামিয়ে আমার স্থিতিকে দৃঢ় করেছি। বয়স বাড়ছে সত্য, কিন্তু জড়ত্বের ছাপ দেহকে স্পর্শ করতে পারে না। সর্বদা আনন্দে থাকি, বেদনাকে সরিয়ে দীর্ঘ যন্ত্রণার হাহাকারকে অতিক্রম করে বাঁচার আনন্দ উপভোগ করতে চাই। তাতুদার ভাইপো তমগ্ন বৈশাখী প্রতিদিন আমার পিপাসা মিটিয়ে দেয়। এর জন্য তাকে আশীর্বাদ করি। সন্ধ্যায় প্রদীপের আলোয় দ্যুতিময় হয় না আমার দেহ, কিন্তু আবহমান কাল থাকার অঙ্গীকার থাকবো, বাঁচবো তোমাদের সাথে। পৃষ্ঠা 67। একটি রাজপথের আত্মকথা। অজগরের শরীর নিয়ে ভাবছি মনে মনে, তোমরা সবে সুখে আছো আপন গৃহের কোণে। সময়ের সাক্ষী হয়ে মানুষের সঙ্গে একাত্ম হয়ে থাকার মধ্যে গভীর আনন্দও আছে। বয়সের হিসাব কেউ জানায়নি, ভাঙা শরীরে ধুলো জমেছে, কিন্তু আবার পরিচ্ছন্নতার প্রলেপ দিয়ে আমাকে চঞ্চল উজ্জীবিত করা হয়েছে। একসময় সংকীর্ণ ছিলাম, কিন্তু মানুষ প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আমাকে বৃহৎ করার পরিকল্পনা করে এবং নাম দেয় বিটি রোড। আমাকে নিয়ে সাহিত্যিক সমরেশ বসু লিখেছেন বিটি রোডের ধারে। আমি ভীষণ গর্বিত। মানুষ আমাকে প্রাপ্য সম্মান দিয়েছে এবং নানাভাবে পরিচ্ছন্ন করার প্রয়াস করেছে। এই জন্য আমার শরীর বেশ পুষ্ট এবং রাজকীয় সম্মানে অহংকৃত হয়ে থাকি।
এর জন্য তোমরা আমাকে ক্ষমা করো এবং মনে মনে ভেবো আমি তোমাদের সুখ দুঃখের সাথী, প্রয়োজনে আমাকে সব কথা বলে যন্ত্রণা দূর করবে। আর কিছু না পারি সান্ত্বনা দেব, স্পর্শ দিয়ে সব বেদনা সারিয়ে দেব। কলকাতা যখন নগর হয়নি তখন থেকে ব্যারাকপুরের সঙ্গে যোগাযোগের সূত্রে আমার শরীর নির্মিত। ধীরে ধীরে এলাকায় নানা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে বাণিজ্যিক প্রয়োজনে কলকাতা অপরিহার্য হয়ে ওঠে। মানুষের যাতায়াতের সংখ্যা বাড়ে, ভীষণভাবে বৃদ্ধি পায় যানবাহনের সংখ্যা ক্রমাগত বাড়ায়, পথ সংরক্ষণের প্রয়াস চোখে পড়ে। এরই ফলশ্রুতিতে আমাকে প্রশস্ত করার পরিকল্পনা করা হয়। বিংশ শতকের শেষ দিকে এই পথের গুরুত্ব উপলব্ধি করে একে 4 লেনের রাস্তা করার পরিকল্পনা করা হয়। রাস্তা থেকে মানুষদের সরানো হয়। নানা বিরুদ্ধতা সত্ত্বেও শরীরে এসেছে পুষ্টি আর উজ্জ্বল হয়েছে জীবন গতি। রাজপথ অর্থে পথের রাজা, বা সাধারণভাবে বলা যায় চওড়া ও বিস্তৃত পথ। কলকাতার শ্যামবাজারের পর টালা অঞ্চল থেকে ব্যারাকপুর পর্যন্ত দীর্ঘ পথ বর্তমান ব্যস্ততার রাজপথ নামে চিহ্নিত। ভোর থেকে গভীর রাত অতিক্রম করে কর্মব্যস্ত যানবাহন মানুষ চলে যায়, আর আমি ক্লান্তি ও নিদ্রাহীন হয়ে দেখতে থাকি। সময়ের প্রহর গুণী। কখনো কখনো সারা রাত মানুষের পদস্পর্শে মুখর থাকে এবং আনন্দ বেদনার সঙ্গে একাত্ম হয়ে জীবনের প্রাপ্তি সম্পূর্ণ হয়। গভীর রাতে মৃতদেহ নিয়ে যানবাহন যায়, বেদনার কণ্ঠে হরিবোল, আল্লাহ আকবর কিংবা রাম রাম সত হ্যায় শুনতে থাকে। কখনো কখনো ভারী বর্ষণে শরীর ডুবে যায়, মানুষের কষ্টের শেষ থাকে না। বর্তমানে আমার শরীরের ওপর দিয়ে মেট্রো রেল চলার প্রস্তাব নেওয়ার স্থানে স্থানে সংকীর্ণ করা হয়েছে। 4 লেনের রাস্তার চারদিকে সাম্প্রতিককালে রাস্তার উপর শুরু হয়েছে ব্যবসা, গ্যারেজ, খাবারের দোকান। অপরিণামদর্শী মানুষ না বুঝে আমার শরীরকে মাঝে মাঝে কাটাকুটি করে ক্ষত বিক্ষত করছে। স্থানে স্থানে নোংরার পাহাড় জমিয়ে আমাকে দূষিত করছে। যানবাহনের গতি কমেছে, মানুষ চলতেই পারছে না, দুর্গন্ধ ছড়িয়ে চারিদিকে কলুষপূর্ণ করেছে। তোমরা ভুলে যাচ্ছ তোমাদের জন্যই আমার শরীর জুড়ে রয়েছে ক্লান্তির অবসাদ। এত যানবাহনের দাপাদাপি, ধোঁয়া, ধুলো, নোংরা আবর্জনার আস্তরণে শরীরে জন্মেছে ক্লান্তি, অবসাদ। কিছুই ইচ্ছে করে না, আনন্দিত হতে পারি না। বর্ষার সময় মাঝে মাঝে আমার শরীর ডুবে যায়, আর সে সময় রাগে ক্রোধে জ্বলে সুদীর্ঘ শরীর। কারো কাছে প্রতিবাদ জানাতে পারি না, কারণ যে প্রতিবাদী চেতনা ছিল তা যুগ জীবনের যন্ত্রণায় ধীরে ধীরে ক্ষয় হয়ে গেছে। সত্য কথা বলার ইচ্ছেগুলো মরে গেছে। সত্য কথা বলার ইচ্ছেগুলো মরে গেছে। এ এক বিপন্নতা ও অস্থিরতা নিয়ে বেঁচে থাকতে হবে। পৃষ্ঠা 68। সমাজের ক্ষয় এবং হতাশা থেকে আমারও মুক্তি নেই। দিনরাত নানা অভিজ্ঞতার শরিক হয়ে মানুষের সঙ্গে চলা। কখনো প্রতিবাদী মানুষের সমবেত প্রয়াস দেখি, সত্য উচ্চারণের মানুষ দেখে পরিশুদ্ধ হতে বদ্ধপরিকর হই। কটা দিন আগেই কার কণ্ঠে শোনা গেল, এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। বয়সের ভারে দেহ নত হয়ে যায়, কিন্তু মানুষের কর্মতৎপরতা, যুবকদের মানবিকতা, মানুষের সম্প্রীতি, ঐক্য চেতনা আমাকে প্রেরণা দেয়। শরীরের সব অবসাদ শরীরে বহন করেও নীলকণ্ঠ হবার লোভ করি। শরীরটা 4 লেনের। রাস্তার দুধারে বড় বড় উজ্জ্বল আলো, মোড়ে মোড়ে পথ নির্দেশ। সাহায্যকারী এবং বৃদ্ধ বৃদ্ধা, শিশু, অসুস্থ এবং প্রতিবন্ধীদের প্রতি মানুষের বিবেকবত্তার পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে যায়। এখানে সুন্দরের আয়োজন দেখে মনে মনে বলি, আমি মানুষের সঙ্গে যুগ যুগান্তর থেকে যাব, কখনো হতাশার শিকার হব না। একটি খেয়াঘাটের আত্মকথা। বহু যুগ ধরে বসে আছি আমি, যন্ত্রণা রয়েছে তাই। সৃষ্টির মাঝে ধ্বংস দেখে চেত্ত ভীষণ পীড়া খায়।
24 ঘন্টা অতিবাহিত হয় নদীর দিকে তাকিয়ে। গভীর রাতে কোথাও যখন শব্দ নেই, তখন নিদ্রাহীন অবস্থায় এক দুর্নিবার অপেক্ষায় সময় কাটে। কত বৎসরের ক্লান্তি, অবসাদ, যন্ত্রণা নিয়ে অপেক্ষার সমাপ্তি নেই। কবে এর অবসান হবে, আর কখন আমার দুচোখ নিদ্রাতুর হবে তা জানা নেই। ভোর থেকেই স্নান এবং খেয়া পারাপারের জন্য মানুষের পদশব্দ শুনি। ব্যস্ত কলরব, পাখির কলতান আর ছল ছল শব্দে প্রবাহিত নদীর আনন্দ মুখরতা আমার ক্লান্তি যায়, বেদনা ধুয়ে দিয়ে যায়। একা একা ভাঙা চোরা সিঁড়ির ওপর কিংবা জোয়ারের জলে কাদার আস্তরণে বসে বসে ভাবি, মানুষ ভীষণ কর্মব্যস্ত। প্রতি মুহূর্তে সময়ের হিসাব অপেক্ষার সমাপ্তি হয় না। জীবনে মাঝে মাঝে ভীষণ অসহায়, বিপন্ন এবং বেদনাতুর হয়ে উঠি। নিজের মধ্যে নিজ প্রহর গুনি। নৌকা থেকে যাত্রী নামে, মাঝিরা আবার নৌকা বোঝাই করে পাড়ি জমায়। ছবির পর ছবি দেখতে দেখতে দিনরাত, মাস, বছর, যুগ অতিক্রান্ত হয়, কিন্তু আবার সবার সঙ্গে একাত্ম হবার প্রয়াস করি। নিজের প্রতি আস্থা অর্জনের চেষ্টা করি, শান্ত থাকি। পাশের ঝুড়িনামা বটগাছটা কেবল যন্ত্রণা হাহাকার বোঝে, আর সবাই উপেক্ষা করে যায়। জীবনটা নানা বৈচিত্র্যপূর্ণ। কবে যে আমি জন্মেছিলাম কিংবা কিভাবে জন্ম হয়েছিল সে বলার কেউ নেই। জন্মের দিনমান নেই, তবে নদীর বহু তার রূপের পাশে বর্তমানে মানানসই। সাম্প্রতিক কালে একটা নাম যুক্ত হয়েছে আমার সঙ্গে, আড়িয়াদহ খেয়াঘাট। অপরদিকে উত্তরপাড়া সম্প্রতি হাওড়া এবং বাবুঘাট যাওয়ার লঞ্চ সার্ভিস যুক্ত হওয়ায় শ্রীবৃদ্ধি হয়েছে। খেয়া পারাপারের নৌকাগুলো পরপর এসে দাঁড়ায়, আবার কেউ যাত্রা করে। দুপুরে কিছু সময় শান্ত এবং নিস্তব্ধতায় বসে থাকি। এ সময় শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ স্নান সেরে দ্রুত ফেরে। কেউ কেউ ঝাঁপিয়ে পড়ে আনন্দে। ওদের আনন্দে মনে হয় মেতে যাই খেলায়। মাঝে মাঝে ঘুঘুর ডাক শুনি, নির্জনতা বাড়ে। ডাহুক ডাকে, আবার অন্যান্য পাখিরাও যেমন ডাকে তেমন রাস্তার কুকুরের চিৎকার অবসাদ বাড়ায়। পৃষ্ঠা 69। মানুষের যাওয়া আসার পাশে কত আনন্দ, বেদনার সাক্ষী হয়ে থাকি। রাতের আধারে ডুবে যাই, আর নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে কেমন স্মৃতি ভারাতুর হয়ে উঠি। অবাক বিষয়ে সময়ের সঙ্গে একাত্মতা অনুভব করি। ঋতু আসে যায়, মাস বৎসর পার হয়ে সময়ের বয়স বাড়ে, কিন্তু বয়স বাড়ে না আমার। কেউ তো ভাবেও না আমাকে নিয়ে। শরীরে যে বয়সের ছাপ, সর্বাঙ্গে ভাঙা চোরা দশা, ফাটলে ফাটলে গাছেদের উৎপাত, মনের গভীরে জমে থাকা বেদনাগুলো কারো কাছে ব্যক্ত করতে না পেরে গুমড়ে উঠি। কাতরতা বাড়ে। মাঝে মাঝে মাঝিদের গান শুনি মুগ্ধ হয়ে। চাঁদের আলোয় দিগন্ত যখন ভাসে, তখন চাঁদের সৌরভে স্নান সেরে নিই। বছরের কয়েকটা দিন আলোর সঙ্গে থাকায় সব দুঃখ ভুলে যাই। মনে হয় এটাই আমার জীবন। দুটি চোখ বিস্ময়ের সঙ্গে কি যেন অন্বেষণ করে, যার কোনো সমাপ্তি নেই। অনেকে মনে করে আমি ভীষণ স্বার্থপর, একা একা থাকতেই পছন্দ করি। নির্বাক হয়ে বসে থেকে দিন থেকে রাতের গভীর অন্ধকারে পৌঁছই। প্রতিদিন ভাবি আমার বিপরীতে কিংবা পাশাপাশি যে ঘাটগুলো আছে সেগুলো কি আমার মতো একা, বেদনার্থ, অসহায় আর্তিতে অন্তর্দাহের কথা জানাতে তৎপর? সম্প্রতি দেখতে পাই কত মানুষ বেশ রাত পর্যন্ত একা একা বসে আপন মনে কি যেন বলে যায়। বুঝতে পারি এরা সবাই মানসিক যন্ত্রণায় ক্ষত বিখ্যাত। ব্যক্তি জীবনে দুঃসহ বেদনা বহন করে চলেছে। এই সব মানুষকে বলতে চাই, হতাশ হয়ো না। আমার শরীর জুড়ে বয়সের ক্লান্তি, ক্ষয়, আবর্জনা, কিন্তু সকাল হতেই পৃথিবীর কলকাকলি আমাকে মুখর করে। মৌনব্রত ভেঙে যায়। নিজের মধ্যে থাকার কোনো সুখ নেই। সব অসুস্থতা সরাতে হবে, যদিও
বিশ্বাস করি পৃথিবীর গভীরতর অসুখ এখন। মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। সর্বত্র ঋণ স্বীকার করে বসে আছি অনাদিকাল ধরে। গঙ্গার পবিত্রতার সঙ্গে একাত্ম হয়ে আছি। মানুষের দুঃখ বেদনা হাহাকারের সাক্ষী হয়ে নিজেকে ভীষণ অসহায় মনে হয়। পীড়িত আর্তের জন্য সাহায্যের হাত বাড়াতে পারি না। বর্তমানে মানুষের বিবেকহীনতার জন্য নোংরা আবর্জনায় আমার ভাঙা শরীরে নানা ক্ষত চিহ্ন প্রকট হয়েছে। আমার থাকা তোমাদের সঙ্গে মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গে একাত্ম হয়ে মানুষের পায়ের ধুলো, জোয়ার ভাটার বিচিত্র দৃশ্য, কিশোরদের উন্মাদনার সঙ্গে নিয়ে আবহমান বসে থাকবো সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে। উপযোগিতামূলক সমাজের প্রতি ছাত্র সমাজের দায়িত্ব। সত্যের পথে যাত্রা মোদের কর্তব্য কর্মে স্থির। প্রতিবন্ধকতা যতই আসুক উন্নত থাকবে সে। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ সমাজবদ্ধ হয়েছে এবং সামাজিক অবস্থার সঙ্গে একাত্ম হবার সুবাদে তার মধ্যে মানবিকতার জন্ম হয়েছে। নানা বিবর্তনের মধ্য দিয়ে মানুষ পশু থেকে শারীরিক এবং মানসিকভাবে উন্নত ধারাকে গ্রহণ করেছে। অরণ্য গুহাচারী মানুষ সেদিন একত্রিত ভাবে বাস করা এবং পারস্পরিক সহযোগিতার হাত বাড়াতে চেয়েছে। সেদিন থেকেই আর নতুন পথের যাত্রা আর সমাজ গড়ে তোলার ইচ্ছার জাগরণ। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যেমন সমাজবদ্ধতা সামাজিকতার পরিচয় দান প্রয়োজন, তেমন বিশ্বের সমস্ত দেশের ছাত্র সমাজকে সর্বাগ্রে পাঠ গ্রহণের পাশে সমাজ সচেতন তথা মানবিক প্রকরণে উন্নত হয়ে ওঠার প্রয়াস করতে হবে। এখানে হবে তার উত্তরণ। এই জন্য বলা যায় এই পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে। পৃষ্ঠা 70। দেশের শিক্ষার হার এবং শিক্ষা পরিবেশ বর্তমানে সন্তোষজনক নয়। নিরক্ষরতা সমাজের সর্বাপেক্ষা কলঙ্কের বিষয়। এই কলঙ্ক থেকে মুক্তির অভিপ্রায়ে ছাত্র সমাজকে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়ে অশিক্ষা কুশিক্ষা সরিয়ে জড়ত্ব প্রাপ্ত সমাজকে অচলায়তনের বন্ধন থেকে মুক্ত করতে হবে। নিজেরা যেমন পাঠ গ্রহণ করবে, তেমন এলাকার নিরক্ষর মানুষকে সামান্য লিখতে পড়তে শেখাতে তৎপর হবে। বয়স্ক শিক্ষা কেন্দ্র যোগ দিয়ে কিংবা বাড়িতে যারা কাজের সূত্রে বা অন্যান্যভাবে নিত্য আসেন তাদের অক্ষর সম্বন্ধে সচেতন করা, পড়তে শেখানো, ভাবনার দ্বারা উন্মুক্ত করার ব্যাপারে উদ্যোগ নিতে হবে। তারাই সমাজের শক্তি, সাহস ও বল। ছাত্র সমাজ পরিবেশ রক্ষায় সচেতন হয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করবে এবং স্বাস্থ্য সম্বন্ধে নানা পরামর্শ দেবে। ছাত্ররা দেখবে তাদের চারপাশের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। জল বায়ু দূষণ বৃদ্ধি পাওয়ায় নানা দুরারোগ্য ব্যাধি শিশু বয়স থেকেই নানা অসুস্থতা পারিবারিক জীবনকে দুর্বিষহ করেছে। পারিবারিক জীবন দুঃসহ যন্ত্রণায় কাতর হওয়ার প্রত্যেক মানুষ মানসিকভাবে দৈন্য এবং বিপন্ন তা উপলব্ধি করে সমস্ত মানুষের কাছে পরিবেশ রক্ষার বাণী প্রচার করতে হবে। নানা কর্মে উদ্যোগ নিতে হবে। দূষণমুক্ত পরিবেশ গড়ার প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করতে হবে। ছাত্র সমাজ আনন্দের স্রোতে ব্যক্তিগত ভাবনায় কেবল আবদ্ধ থাকে না, তারা বন্যা, খরা, মহামারী, অগ্নিকাণ্ড, ভূমিকম্প বা কোনো দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার কর্মে নিযুক্ত হবে। নিশ্চেষ্ট হয়ে বসে হতাশ হওয়া ছাত্র জীবনের বিরুদ্ধে তারা বিপন্নকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রক্ষার ব্যবস্থা করে তার আহার এবং অন্যান্য প্রয়োজনের প্রতি দৃষ্টি দেবে। এইসব কর্মে যুক্ত থাকার মধ্যে কখনো লেখাপড়া কিংবা খেলার ক্ষতি হতে পারে, কিন্তু ছাত্ররা
নিজেও শক্তিতে তা সম্পূর্ণ করে নেবে। তারা ভবিষ্যতের ধারক বাহক এবং তাদের ওপর সমাজ আস্থাশীল। এই বৃহৎ আদর্শকে উপেক্ষা না করে তারা কাজ করে যা সমাজের নানা কুরীতির তৎপরতা দেখা যায়। মূলতন্ত্র, ওঝা, জল পড়া, তেল পড়া, বান মারা, তাবিজ, মাদুলি, হাত দেখা এবং জ্যোতিষীদের বিশেষ প্রাধান্য। মানুষ যত বেশি বিপন্ন এবং অসহায় হয়ে পড়ছে ততই তারা এইসব পুরনো ভাবনার প্রতি আস্থা জ্ঞাপন করছে। সমাজ থেকে জীর্ণ সংস্কারের মূল তুলে মানুষ তথা সমাজকে যথার্থ মুক্তির পথ দেখাতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে ছাত্র সমাজকে মানব মৈত্রী বাণী প্রচার করতে হবে। তাদের উচ্চকণ্ঠে ঘোষিত হবে মানব ধর্মের জয়। সমাজে নিত্য কত না অন্যায়, অবিচার, নিষ্ঠুরতা উপস্থিত হচ্ছে। এহেন অবস্থায় আত্মশক্তিতে বলীয়ান ছাত্র সমাজ সামাজিক পরিমণ্ডলকে প্রাধান্য দিয়ে কাজ করে যাবে এবং বিপথগামী মানুষকে শুভ পথের সন্ধান দেবে। ছাত্ররা বৃহৎ শক্তির আধার, তাদের দিকে তাকিয়ে থাকে সমাজ। তারা যদি আদর্শহীন, নীতিভ্রষ্ট, অমানবিক হয়ে ওঠে তাহলে সমাজ কলুষ মুক্ত হবে না। তাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করে সমাজকে আলোময় পথ দেখাতে হবে। জাতির জীবনকে উন্নত করার জন্য ছাত্র সমাজ অতন্ত্র প্রহরীর মতো কর্মতৎপরতায় আবদ্ধ থাকতে সমাজ কল্যাণ সম্পূর্ণ হবে। পৃষ্ঠা ৭১। চরিত্র গঠনে খেলাধুলো। খেলার মধ্যে চিত্ত সুখের সন্ধান মেলে ভাই। স্নেহ প্রীতির বন্ধনেতে ঐক্যের বার্তা পাই। সুস্থ সবল দেহমনের অধিকারী মানুষ সমস্ত জড়ত্ব, সংকীর্ণতা, ভীরুতা, দুর্বলতা অতিক্রম করার মানসিকতা অর্জন করে। শ্যাওলা যেমন নদীর গতি পথরুদ্ধ করে, তেমনি জীর্ণ সংস্কার, পুরাতন ভাবনা মানুষকে প্রাণহীন নির্জীব পদার্থে পরিণত করে। বিবেকানন্দ এই জন্য বলেছেন, ফুটবলের মধ্য দিয়ে স্বর্গ নিকটতর। মনের মধ্যে জমিয়ে থাকা কুশিক্ষা, ধর্মের স্বার্থপরতা মানুষকে পঙ্কিলতায় আচ্ছন্ন করে। এই জন্য দেশ এবং জাতির প্রয়োজনে একান্ত আবশ্যক পেশি সমৃদ্ধ কর্মতৎপর মানুষ, এবং এই মানুষ তৈরি হয় শারীরিক পরিশ্রম এবং খেলাধুলোর মধ্য দিয়ে। শরীরের সুস্থতা মানসিক সুস্থতা আনে এবং কিশোর বা তরুণকে দেশ ও জাতির সম্পর্কে উৎসাহিত করে। মানুষকে ভালোবাসতে শেখায়। চরিত্রের মধ্যে নব নব প্রেরণা এবং কর্মতৎপরতার জন্ম হয় খেলার মধ্য দিয়ে। এই জন্য সামাজিক দিক থেকে প্রত্যেক খেলাকে গুরুত্ব দিতে হবে এবং শিশুকে গৃহকোণে আটকে রেখে ভালো ছেলে গড়ার পরিকল্পনা না করে খেলার মাঠে নিয়ে যেতে হবে। কারণ বৃহতের সঙ্গে একাত্ম করার প্রথম দায়িত্ব নিতে হবে অভিভাবককে। আদিম মানুষ মন এবং ভাবের প্রয়োজনে এবং একে অন্যের সঙ্গে সম্পর্ক গড়ার মধ্য দিয়ে খেলার সূত্রপাত করে। খেলার সঙ্গে ধুলোর সম্পর্ক আছে, অর্থাৎ মনে হয় ধুলো নিয়ে ছোড়াছড়ির মধ্য দিয়ে আনন্দ পাওয়ার সূত্রপাত এবং এর পথ ধরে বিশ্বে বিভিন্ন খেলার আয়োজন। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে কত না খেলার ধারণা গড়ে উঠেছে। হাডুডু, খো খো, ফুটবল, ক্রিকেট, হকি, ভলি, টেনিস, সাঁতার, দৌড়, লাফ, তীর নিক্ষেপ ইত্যাদি। বর্তমানে বিশ্বে খেলাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে শরীর ও মন গঠনকে সম্পূর্ণতা দানের মানসে। খেলার মধ্যে যে প্রতিযোগিতা তৈরি হয় তার মধ্যে জয় পরাজয় থাকে, কিন্তু সবার ওপরে খেলা যে সত্য বাণী প্রচার করে তা হলো মৈত্রী। খেলোয়াড়রা যেমন মানবিক প্রকরণের দ্বারা উন্নত হবে, তেমন দর্শকরাও সহানুভূতিশীল এবং মানব সচেতন হয়ে উঠবে। জয় পরাজয়কে কেন্দ্র করে খেলা যদি তার চরিত্র ধর্ম থেকে বিচ্যুত হয়, খেলার প্রাঙ্গণ যদি রণক্ষেত্র এবং রক্তাক্ত হয়, তাহলে তা খেলার পরিপন্থী। খেলার মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতা, সহিষ্ণুতা, সুসম্পর্ক বজায় থাকে। দুটি দলের মধ্যে মানব সম্পর্ক বজায় রাখতে দরদি ভূমিকা নিয়ে খেলোয়াড়কে মাঠে নামতে হবে। খেলার মধ্যে দিয়ে
শৃঙ্খলা বোধ গড়ে ওঠে। খেলা মানুষকে গতি, শক্তি, কর্মপ্রেরণা, নৈপুণ্য, মানবতা নির্মাণে সাহায্য করে। শৈশব এবং কৈশোরের পথ ধরে মানুষ বিশিষ্টতায় পৌঁছয়। এই জন্য মানুষকে তথা তরুণ দলকে খেলার মাঠে আনতে হবে। চরিত্র গঠন প্রক্রিয়াটি যদি কৈশোরে সম্পন্ন না হয়, তাহলে উত্তরকালে একজন মানুষ যথার্থ সামাজিক মানুষ হতে পারে না। চরিত্রের মধ্যে সার্বিক গুণের সমন্বয় তরুণদের নানাভাবে প্রেরণা দেয়, মানবিকতা তৈরি করে। প্রতিযোগিতামূলক মনোভাবের পাশে একাগ্রতা, উৎসাহ, দৃঢ়তা তথা আত্মবিশ্বাস নির্মাণে খেলার ভূমিকা সর্বাত্মক এবং চিরস্থায়ী। সাম্প্রতিককালে খেলার ব্যাপারে উৎসাহের অভাব পরিলক্ষিত হচ্ছে। এ ব্যাপারে অভিভাবকরা সম্পূর্ণ অসচেতন। এর জন্য ঘরে আটকে রেখে সন্তানদের ভালো ছেলে গড়ার দৌড় নিজেরাও আবদ্ধ থেকে প্রিয় শৈশবকে নষ্ট করে দিচ্ছেন। এর জন্য সাম্প্রতিককালে শিশু এবং কিশোরদের মধ্যে নানা বিরুদ্ধ মানসিকতা দেখা যাচ্ছে। স্বার্থপরতা, নিষ্ঠুরতা, ক্রোধ, হীনমন্যতা, অপরাধ প্রবণতা, ঘৃণা, অমানবিকতা, নীতিহীনতা তীব্র আকার ধারণ করেছে। এর থেকে মুক্ত হতে না পারলে সমাজের সমূহ ক্ষতি হবে এবং সমাজ গতি ব্যাহত হবে। বর্তমানে খেলা বাণিজ্যে পরিণত হয়েছে। সমাজ এ ব্যাপারে ভীষণ উদাসীন। খেলাকে পণ্যে পরিণত করলে মানব কল্যাণ হবে না এবং তরুণ সমাজ যেতে পেরেছিল সেখানেই অর্থাৎ জড়ত্বেই অবস্থান করবে। এ ব্যাপারে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্যোগ গ্রহণ করতে হবে। শহরে, গ্রামে এবং বিদ্যালয় পরিবেশে খেলাকে গুরুত্ব দিতে হবে। নিছক পড়াশোনার দায় চাপিয়ে শৈশব এবং কৈশোরকে নিষেধের গণ্ডিতে আটকে রাখলে কৈশোর অসুস্থ হয়ে যাবে। এহেন পরিস্থিতিতে যথার্থ কল্যাণ ব্যাহত হবে। বর্তমান বিশ্বে ক্রীড়া ক্ষেত্রে ভারতের স্থান সন্তোষজনক নয়। বিশ্ব ক্রীড়াঙ্গনে বা অলিম্পিকের ভারত আশাব্যঞ্জক অবস্থানে নেই। জীবনে চলার পথে মানুষকে সামগ্রিক উন্নতির জন্য খেলাধুলোকে গুরুত্ব দিতে হবে। খেলাধুলো জাতির জীবনকে আনন্দময় পথ নির্দেশ করে। অনমনীয় পৌরত্ব, দৃঢ়তা, আদর্শ, প্রেরণা, মানবতা, সহিষ্ণুতা, সেবা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে যে মানুষ গড়ে ওঠে তাকে উপেক্ষা না করে খেলাকে যথার্থভাবে গুরুত্ব দান কর্তব্য। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।